বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এই লকারগুলো। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভোল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সন্দেহ করছে এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। দুদক কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে আপাতত নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ার জন্য। একই সঙ্গে আগের লকারগুলো যাতে আপাতত খোলা না হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেফ ডিপোজিট লকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের সম্পদ রাখতে পারেন। যেসব সম্পদ বাসায় রাখা ঝুঁকিপূর্ণ, ডাকাতির ভয় আছে, মূলত সেই সম্পদই সেফ ডিপোজিট হিসেবে সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। এর আগে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে লকার ফ্রিজের অনুরোধ জানানো হয়। এতে বলা হয় ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ব্যাংকের লকারগুলোর বিষয়ে আলোচনা হয়। অর্থ উপদেষ্টা এসব লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেন। দুদক সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলা ও তালিকা তৈরির অনুমতির জন্য আবেদন জমা দিয়েছে। আদালতের আদেশের পর একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দুদক লকার খোলার ব্যবস্থা নেবে। এর আগে দুদকের অনুসন্ধান দল সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে নগদ ১৬,২৫,০০০ টাকা উদ্ধার করে। পরে তার লকার খুলে দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার সহ ৪,৬৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় স্বাস্থ্য খাত খসড়া সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সুবিধাবাদীদের খপ্পরে পড়ে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। ইউসুফ আলী রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় স্বাস্থ্য খাতে খসড়া সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাস্থ্য খাতের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বিগত ১৫ বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা ভিত্তিতে দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, ক্ষমতার লোভে প্রতিবেশী দেশকে সুবিধা দিতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার। এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এই সব জায়গাগুলোকে যেতে একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লোক করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, যে রাজনীতি মানুষের পকেট কাটে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, দখলদারিত্ব শেখায়, সেই রাজনীতির প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী একটি ভালোবাসার বাংলাদেশ করতে চায়। গতরাতে নোয়াখালী জেলা শহর মাইজদির পৌর বাজারের সামনে আয়োজিত এক পথসভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ দেশকে জাহান্নাম বানাতে চেয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না। সকল ক্ষেত্রে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে। এটা কি তাদের অপরাধ ছিল? হ্যাঁ, ওদের কাছে অপরাধ ছিল যারা মানুষকে মানুষ মনে করে নাই,
যারা মানুষকে তাদের দাস মনে করে। আমরা আমাদের এই সন্তানদেরকে কথা দিচ্ছি, আমরা রাজনীতি করি প্রিয় দেশের মাটি এবং মানুষের জন্য। তোমাদের এই দাবি ন্যায্য, এই দাবিতে আমরাও একাত্ম হয়ে রাস্তায় নেমেছিলাম। তোমাদেরকে কথা দিচ্ছি, আমাদের রাজনীতি এই দাবি বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা আমাদের রাজনীতি করব। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আদেশ দেন। আজ তাপসী তাবাসসুম উর্মি সশরীরে আদালতে হাজির হন। তার পক্ষে আইনজীবী অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর জন্য আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে দণ্ডবিধির 500 ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন। মূল্যস্ফীতি নিয়ে সমস্যায় আছে মানুষ, তবে তা কমাতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আশা প্রকাশ করেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে। দেশে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো ঘাটতি হবে না জানিয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি অব্যাহত থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান মার্চে সংশোধনীয় বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি, কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। আর বিশেষ করে আমি বলি সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর 3 জনই কালকে ছিল, সিএসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আপনাকে ক্রেডিট দেবেন, খালি বড়দের বলে চলবে। আমরা চেষ্টা করছি বিজনেসটাকে সে করতে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানিয়েছেন আগামীকাল দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন এবং আইন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে 100টিরও বেশি সুপারিশ থাকবে বলেও গণমাধ্যম কর্মীদের জানান তিনি। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারিনি, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি। আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি, অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি। সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের 2য় ধাপের ইজতেমার 2য় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মুনাজাত শেষ হবে 2য় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এদিকে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 7 জনে। দর্শক প্রতিনিধি গোলাম আজাদ রয়েছেন ইজতেমা ময়দানে, তিনি জানাবেন আমাদেরকে সেখান থেকে সার্বিক পরিস্থিতি। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন ইজতেমা ময়দান পরিস্থিতি নিয়ে, তো আমি এখন ময়দানের ভিতরে অবস্থান করছি। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের 2য় ভাগে আনুষ্ঠানিকতা চলছে। আগামীকাল 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা পরিসমাপ্তি ঘটবে। সূরা নিজামের অধীনে যে ইজতেমাটা পরিচালিত হচ্ছে। আর আরেকটি বিশেষ কথা যে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বেলা 12টা থেকে 12:30টার মধ্যেই মোনাজাতে তারা শেষ করবেন জোহরের ওয়াক্তের আগে। এই ইজতেমায় ঢাকার একাংশ সহকারে 22টি জেলা অংশগ্রহণ করেছেন এখানে। আর বিদেশি মুসল্লিদের কথা যদি একটু বলা যায়, তো বিদেশি মুসল্লিদের জন্য আলাদা তাঁবু এবং প্যান্ডেলে তৈরি করা হয়েছে, তারা সেখানে অবস্থান করছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলা যায়, তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মুসল্লিদের নিরাপত্তা প্রদানে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বদা সদস্য রয়েছেন বলে জানিয়েছেন মেট্রোপলিটন কমিশনার। এই ছিল টঙ্গী তুরাগপাড়া ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
আজাদ, আপনাকে ধন্যবাদ। আগামী 7 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা। রাতে মহাখালীর রেলগেটে অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ বলেন, সামনে থেকে আর 7 কলেজ সম্বোধন করা হবে না, কারণ তিতুমির আর এই কলেজগুলোর সাথে থাকবে না, বরং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হবে। এর আগে সরকারি তিতুমির কলেজের প্রশাসনিক ভবনে কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা এবং গুলশান জোনের উপপুলিশ কমিশনার সহ শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের নেতারা জরুরি বৈঠক করেন। দর্শক, এবার মাইটিভি বিশেষ। সম্প্রতি আলোচনা শীর্ষে জায়গা করে নিয়েছে ঢাকার 7 কলেজ। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত করার পরেই প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা। অবশেষে রাজপথে আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে গেল 7 কলেজ। মুক্ত করে প্রজ্ঞাপন জারির পরেই সরকার উদ্যোগ নিল 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়। তবে এই দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্বিগ্ন শিক্ষাবিদরা। সাইদুর রহমান আবিরের বিশেষ রিপোর্ট। ঢাকার আলোচিত 7 কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা, কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নানা বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে এই 7 কলেজকে অন্তর্ভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হতে বারবার আন্দোলন করে আসছিল এই 7 কলেজের শিক্ষার্থীরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে বেগবান হয় সেই আন্দোলন। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজকে আলাদা করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে উদ্যোগ নেওয়া হয় 7 কলেজের জন্য তৈরি করা হবে আলাদা বিশ্ববিদ্যালয়, যার অধীনে থাকবে আলোচিত এই 7 কলেজ। এ লক্ষ্যে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি কমিটি। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। তবে এমন সিদ্ধান্ত ইতিবাচকভাবে নিচ্ছেন না শিক্ষাবিদরা। আমার কাছে এটা একেবারে অযৌক্তিক বলে মনে হচ্ছে। কলেজে আছে তারা কলেজে থাকুক, বিশ্ববিদ্যালয় হলে তাদের কি সুবিধা হবে? এমনি তো কলেজগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, তাই না? তাদের সার্টিফিকেটটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে হবে। এগুলি আমার কেন জানি মনে হয় এগুলি অন্য স্বার্থ কাজ করছে। এই বাংলাদেশ সরকার এই রাস্তাটা দেখিয়েছে। এই যে 5ই আগস্টের পর যদি সরকার গঠনের সময় যদি এই যে ছাত্রদেরকে না নিত মানে উপদেষ্টা পরিষদে, তাইলে কিন্তু এইসব জাগত না। এখন ছাত্র মাত্রই মনে করে যে 15 জন নিয়ে একটু চিল্লাচিল্লি করলেই তাদের দাবি মেনে নেবে। এখন এটা পেয়ে বসেছে, এখন রাস্তার থেকে সরছে না। এর মধ্যেই কয়েকদিন যাবৎ অনশন, সড়ক, রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে নিজেদের কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এমন দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন সরকার ও শিক্ষাবিদ উভয়ই। সরকারি আশকারা দিয়েছে, আর বিশ্ববিদ্যালয় কেন করবে? এটা তো একদম অযৌক্তিক। আর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোলে কি তারা কি রতি মহারথী হবে? সেটার তো কোনো নিশ্চয়তা নেই। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি। তবে যে কোনো দাবির নামে জনভোগান্তি বন্ধ করতে হবে এবং অযৌক্তিক দাবির কাছে সরকারকে শক্ত থাকতে হবে, এমন প্রত্যাশা দেশের প্রতিটি মানুষের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে নিহত 23 বাংলাদেশির মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজুর উপজেলায়। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এবং এলাকাবাসী। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের তথ্য ও ছবি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে একসাথে একই উপজেলার 10 যুবকের মৃত্যু হয়েছে, তাই এলাকা জুড়ে এখন শোকের মাতম। স্বজনরা জানায়, দালালদের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার। তার সাথে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও যোগ দেন। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় মামা আবুল বাশার ও তার ভাগ্নে টিটু। সোমবার সকালে তাদের মৃত্যুর খবর আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কষ্ট হইরা ভাড়াইছি, গেছে আমি যাই, কষ্ট হইলো যাই, তো বৌমনি থাই। এবার ছেলেরে চাই, এবার ছেলেরে চাই, এবার ছেলেরে চাই। এবার দালালে আমাদের কোনো সঠিক তথ্য দিতে পারে নাই। তারা শুধু বলছে যে বোট ডুবছে 25 তারিখে একটা, হ্যাঁ গোড়ায় ডুবছে এইটা আর কি বলছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের খোঁজ উঠাইতে পারে নাই। শুনি যে ট্রলার ডুবে তার কাছে, কিন্তু আমার তার ছেলের কোনো খোঁজ পাইনি। ভিটামাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না যুবকদের। এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। লিবিয়া গেছে প্রথম এক দালালের মারফতে, দাইয়া 1 বছর 1.5 বছর রয়ে গেছে। আমার বাইরে পার্কে এম দেয় না, পারও হয় না, টাকা কতগুনি নিয়ে বহাই দিছে। ওই মনিরে দরগে আজকে পার করতে গেছে, আমার বাইরে পার করতে যাইয়া আমার বাইরে আড়াই হেলাইছি। ওইখানে নিয়ে 1.5 বছর পর্যন্ত রয়েছে। আমি আবার কয় আর 5 লাখ টাকা দাও, তার গেম দিয়ে দিই। দালালের বিচারও আমরা চাই, দালাল জানি খুব গুরুত্বভাবে জানি শাস্তিটা পাই। আমার ভাই মারা গেছে, বাইকনা মারা গেছে, এখন আমরা এই বিচার চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাগেরহাটে প্রথমবারের মতো উন্নত ফিলিপাইন কালো জাতের আখ বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে কৃষকরা। প্রথমবার চাষ করেই অধিক মুনাফার স্বপ্ন দেখছেন কৃষকরা। আশেপাশের চাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে কালো জাতের এই আখ চাষে। এই জাতের আখের কাণ্ড নরম, রস বেশি এবং মিষ্টি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে রয়েছে ব্যাপক চাহিদা। বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বাগেরহাট জেলার ফকিরহাট জেলার 8 টাকা গ্রামে ফিলিপাইনের কালো জাতের আখ বা ব্ল্যাক সুগার কেইন আখের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক জাহাঙ্গীর আলম। ব্ল্যাক সুগার কেইন বা কালো জাতের আখ দেশি জাতের আখের চেয়ে গড়ে 14 থেকে 17 ফুট লম্বা হয়। ফিলিপাইন ব্ল্যাক সুগার কেইনের কাণ্ড নরম, রস বেশি ও মিষ্টি বেশি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষক জাহাঙ্গীর আলম জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি 15 শতক জমিতে এই আখ চাষ করেছেন। এতে তার প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। আমি এই যে নতুন জাতের এই ফিলিপাইন আখের চাষ করছি, এর আগেও অন্য জাতের আখের চাষ করতাম, কিন্তু এবার এই আখের চাষ করে আমি দেখছি এটাই লাভ হবে বেশি আর কি। আখে সাধারণত ডগা কাণ্ড, চোষা মাজরা, উই পোকা ও লাল পচা রোগ হয়ে থাকে, কিন্তু ফিলিপাইন কালো আখে এ সকল রোগ খুব একটা দেখা যায় না। এলাকার অন্যান্য কৃষকরা এ আখ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আগামীতে তারাও এ আখ চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি আসছি জাহাঙ্গীরবাড়ি আখের ক্ষেত দেখতে। জাহাঙ্গীরবাড়ি জায়গা খেতে এসে আমার দেখে পছন্দ হয়েছে, ফসল ভালো হয়েছে। আগামীতে আমি এর চাষ করব। বাজারে সাধারণত যে সকল আখ পাওয়া যায় সেগুলো শক্ত, মিষ্টি কম এবং অনেক সময় রস কম থাকে। চিবিয়ে খাওয়ার জন্য সবথেকে ভালো জাতের আখ হলো ফিলিপাইনের কালো জাতের আখ, বললেন কৃষি সম্প্রসারণ অফিসার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট কর্তৃক এই ব্ল্যাক ফিলিপাইন যে আখটি দিয়েছি, এটি শিশু থেকে বয়স্ক সর্বসাধারণের জন্য মানে চিবিয়ে খাওয়ার উপযোগী, নরম। উপজেলায় বিদ্যমান অন্যান্য জাতের তুলনায় এটি হচ্ছে উচ্চতায় প্রায় দ্বিগুণ হয় এবং একটি আখ থেকে প্রায় 3 কেজির মতো বা 3 লিটারের মতো রস আহরণ করা সম্ভব। পাশাপাশি হচ্ছে স্বল্প খরচে এবং সহজে কৃষক আবাদ করতে পারবে। স্বল্প সময়ের মধ্যে পরিপক্ক হওয়া, রসালো ও প্রচুর ফলন হওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে এ আখ চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এবছর ফকিরহাট উপজেলার 20 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে বলে জানিয়েছে এই উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা 4টি ইউনিয়নে কৃষকদেরকে প্রদর্শনী আকারে বাস্তবায়ন করে এবং পরবর্তীতে দেখি যে এবছর ব্যাপক সাড়া পড়েছে, যে কারণে এটার মিষ্টতার পরিমাণ বেশি এবং এই আখটা নরম এবং এটি 18 থেকে 22 ফুট লম্বা হয়
এবং দ্রুত বর্ধনশীল, যে কারণে যারা আখ চাষে আছেন তাদের মাঝেও এই জাতটি যেটি ব্ল্যাক ফিলিপাইন আখ এটি জনপ্রিয়তা লাভ করেছে। জুবার রহমান, মাই টিভি নিউজ। রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ।